হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা হবে মূলত দুটো বিষয় নিয়ে। ফার্স্ট হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট থেকে দীপিকা পাদুকোন আউট হয়ে যাওয়া এবং সেই কন্ট্রোভার্সি নিয়ে কথা হবে, কে ঠিক কে ভুল। এবং হাউসফুল 5 গতকাল রিলিজ করেছে, দুদিন হলো, এবং এই সিনেমাতে একটা মুখ্য চরিত্র অভিনয় করেছে নানা পাটেকর, এবং সেই চরিত্র নিয়ে একটা কথা হবে। তো প্লিজ এই ভিডিওটা দেখো তোমরা। এবং বিশেষ করে নানা পাটেকরের যে তথ্যটা, সেটা কিন্তু আমার চ্যানেল অন্তত যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স তাদের জন্য খুবই এক্সাইটিং হতে চলেছে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো ফার্স্ট যদি আমি দীপিকাকে নিয়ে কথা বলি, তো আমরা প্রত্যেকে নিয়ে দীপিকাকে রিসেন্টলি তার যে সিনেমা সাইন করেছিলেন, সাইন করেননি, মানে তাকে যে সিনেমার জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল ভার্সেস স্পিরিট, যেটাকে ডিরেক্ট করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, মানে যেহেতু মুখ্য চরিত্র অভিনয় করেছে প্রভাস, এই সিনেমা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এবং যে কারণগুলো দেখানো হয়েছিল যে সে 20 কোটি টাকা রেমিউনেশন চাইছে, এবং তার উপরে প্রফিট শেয়ার প্লাস 8 ঘন্টা কাজ করা, সিনেমার বিভিন্ন বদল তিনি চেয়েছেন সিনেমার মধ্যে, এবং প্লাস হচ্ছে তিনি তেলেগুতে ডায়লগও বলতে চাননি, এরকম বিভিন্ন কারণ মেকার্সদের তরফ থেকে জানানো হয়েছে। অপরদিকে দীপিকার তরফ থেকে জানানো হয়েছে যে এই সিনেমার মধ্যে বোল্ড সিন থাকা, এবং দীপিকা 8 ঘন্টা করে কাজ করতে চেয়েছেন, এবং সেই 8 ঘন্টা করে কাজ করতে তারা রাজি হয়নি, এবং দীপিকা যে 20 কোটি টাকা চেয়েছিলেন সেই 20 কোটি টাকা তারা দেননি। এবং দীপিকা বলেছে যে মূলত যে মেল কোস্টাররা ছিল তার সাথে, মানে প্রভাস, তাকে যে একটা হিউজ হাই রেমিউনেশন দেওয়া হচ্ছে, দীপিকাকে যদি 20 কোটি টাকা দেওয়া হতো তাহলে সেই রেমিউনেশনটা কিন্তু সে পেত না, এবং সেই জন্যই মূলত মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রির ওপর তিনি কিন্তু পুরো দোষটা আরোপ করেছেন। তো এই নিয়ে ইন্ডাস্ট্রি দ্বিধায় বিভক্ত। কিন্তু এরই মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট গতকাল সকালে এসেছে, সেটা হচ্ছে যে আল্লু অর্জুনের যে 22তম সিনেমা, যেটাকে এটলি ডিরেক্ট করছে এবং সান পিকচার যেটাকে প্রডিউস করে, যেটা একটা মূলত সুপার হিরো জনরার সিনেমা হতে চলেছে, সেই সিনেমাটাতে কিন্তু দীপিকাকে অনবোর্ড করা হয়েছে। ইয়েস। তো এইটার পরে মোটামুটি আপনারা যারা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে ব্লেম করছিলেন তাদের কাছে মূলত এটা ক্লিয়ার হয়ে গেছে দীপিকা কেন স্পিরিট ছেড়েছে। দেখুন, এবার অনেকে বলবে যে স্পিরিট ছাড়ার পরে হয়তো এই সিনেমাটা তিনি সাইন করেছে। এটা কখনোই হয় না, এত বড় সিনেমার কাজ, ঠিক আছে, কখনও কিন্তু এরকম হয় না যে 5 দিন বা 7 দিনের মধ্যে তিনি স্ক্রিপ্ট দেখে নিলেন, স্ক্রিপ্ট শুনে সেটাকে হ্যাঁও বলে দিলেন, প্লাস তিনি গিয়ে এবার একটা প্রমোশনাল একটা ছোটো প্রোমো শুটিং করে নিল তার এন্ট্রির। তো এটা কিন্তু হয় না, এটা মূলত খুব কম করে হলেও দীর্ঘ 1-1.5 মাসের কাজ, ঠিক আছে। এবং মূলত এই কাজের জন্যই কিন্তু তিনি এই স্পিরিট ছেড়ে দিয়েছেন। কারণ দেখুন, আমি এটা একটা জিনিস মানি যে স্পিরিট এবং যে সিনেমাটা আসছে আল্লু অর্জুনের, সেই আল্লু অর্জুনের সিনেমাটা কিন্তু বাই সাবজেক্ট কিন্তু বেশ ভালো। এই সুপার হিরো জনরার সিনেমা কিন্তু ভারতে খুব একটা এর আগে তৈরি হয়নি, ওই ক্রিস হয়েছিল খালি, এবং তারপর এটা তৈরি হচ্ছে। এবং বর্তমানে সাউথ ইন্ডাস্ট্রি যেভাবে এক্সপেরিমেন্ট করছে তাদের কাজ নিয়ে, তো এটা কিন্তু বেশ ভালো একটা কাজ হবে। প্লাস এটলির মতো ডিরেক্টর যখন আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই সিনেমাটা ভালো হতে চলেছে। বাট দীপিকা যে কাজটা করেছে, যে এই যে মানে একটা সিনেমার জন্য অন্য একটা সিনেমাকে, যেটা আগে সে সাইন করেছিল সেটাকে ছেড়ে দেওয়া, এরকম ব্লেম এর আগেও তার উপরে এসছে অনেকবার। তো সেই সিনেমাটাকে সে ছেড়ে দিয়েছে, এবং তারপরে সে যে ব্লেম করেছে যে এই বোল্ড সিন থাকার জন্য বা রেটেড ফিল্ম হওয়ার জন্য, বা প্রভাসের মতো তার প্রভাসকে সে ক্লেম করেছে যে প্রভাসের থেকে তার ট্র্যাক রেকর্ড অনেক ভালো, তা সত্ত্বেও প্রভাসকে বেশি টাকা দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো খুবই ফালতু। কারণ বোল্ড সিনের কথা যদি আমি বলি, কারণ দীপিকা এর আগেও বহু বোল্ড সিন অভিনয় করেছে। একদম প্রথম দিকে যদি তার কেরিয়ার দেখি, সেখানে সেই দাম মারো দাম, সেই গান, বা এই রিসেন্ট টাইমে সে গ্যারিয়া বলে একটা সিনেমা করেছে, গ্যারিয়া দেখেছেন তারা জানেন যে কীরকম বোল্ড সিন সেখানে করেছে। প্লাস পাঠান ছিল, ফাইটারের বিভিন্ন সিন ছিল, প্রচুর সিন সে করেছে। তো এইটা একদমই বেকার একটা স্টেটমেন্ট ছিল যে বোল্ড জিনিসের জন্য তিনি, বোল্ড সিন থাকার জন্য তিনি করেনি। প্লাস হচ্ছে তিনি যেটা বলেছেন যে দেখুন 8 ঘন্টা করে কাজ করা, এটা একটা দেখুন অবশ্যই একটা জিনিস যে একটা যে কোনো জায়গায় কর্মে মানে কাজের ক্ষেত্রে 8 ঘন্টা করে কাজ থাকা দরকার, কাজ করা দরকার, টাইম আছে। বাট এরকম বহু ডিউটি আছে, ইভেন গভর্নমেন্টেও এরকম অনেক ডিউটি আছে যেখানে 12 ঘন্টা করে জব হয়, ঠিক আছে। প্লাস এবার দেখুন, সেখানে যদি আপনার কাজের পরিবেশ থাকে, তারা আপনাকে বিভিন্ন ফ্যাসিলিটি দেয়, এবং তারা যদি সেই ক্ষেত্রে আপনাকে 12 ঘন্টা করে কাজ দেয় বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে, আপনার যাতে কোনো রকম কোনো শারীরিক বা মানসিক কোনো প্রেশার না পড়ে, সেইভাবে যদি আপনাকে 12 ঘন্টা কাজ করায়, সেক্ষেত্রে কাজ করতে কোনো অসুবিধা হবে বলে আপনার মনে হয় না, আমার মনে হয় না অন্তত, ঠিক আছে। কারণ এর আগে বহু উদাহরণ দিয়েছে, রিসেন্ট টাইমে অক্ষয় কুমারও দেখবেন যে 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করেছে, এবং মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন এদের সময়ও কিন্তু কাজ করেছে। সেকেন্ড, তো এইটা একদম বাজে জিনিস। এবং নেক্সট যে জিনিসটা দীপিকা বলেছে যে এখানকার যে মেল কোস্টার, তার থেকে ট্র্যাক রেকর্ড অনেক ভালো। তো ফার্স্ট অফ অল, যে আমাদের এই ইন্ডাস্ট্রি কিন্তু মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু ফিমেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি নয়। এখানে যে কোনো ইন্ডাস্ট্রি বলুন, আজকে সাউথ বলুন, আমাদের বলিউড বলুন বা বাংলা সিনেমা বলুন, প্রত্যেক জায়গাতেই কিন্তু মেল ডমিনেটেড আছে। কোনো এখন পর্যন্ত এরকম হয়নি। হ্যাঁ, 80s কথা আমি বাদ দিচ্ছি, 80s 70s 90s কথা। এই রিসেন্ট টাইমে কিন্তু যত সিনেমা চলে তা কিন্তু নায়কের নামে চলে, ঠিক আছে। এবং কিছু কিছু সিনেমা আছে যেগুলো নায়িকাদের নামেও চলে, যেমন হচ্ছে মেরি কম, গঙ্গা জল, তারপর আন্নামালাই 4,
এরকম সিনেমা, বা যদি আমি 80s যাই, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, বা তার আগে হেমা মালিনী, এনাদের সিনেমা, এনাদের এমন বহু সিনেমা যেমন সীতা আর গীতা, মিস্টার ইন্ডিয়া, নাগিন, তেজাব, বেটা ইত্যাদি বহু সিনেমা আছে যেখানে এই অভিনেত্রীরা নিজেদের পারফরমেন্স দ্বারা নায়কদের ওভারসাইডও করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু দীপিকার কেরিয়ারে কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত নেই। সে কিছু সোলো পারফরমেন্স করেছে, সেগুলো বড় বড় ডিজাস্টার হয়েছে। ইভেন তার থেকে সোলো পারফরমেন্সে কঙ্গনা রানাওয়াত অনেক বেটার কাজ করেছে, তার কুইন বক্স অফিসে অনেক বড় বড় হিটও হয়েছে, ঠিক আছে। সেটা আমি তো বললাম যে তামান্না, তারপরে আপনার আমাদের প্রিয়াঙ্কা চোপড়া, এরাও কিন্তু বেশ ভালোভাবে কাজ করেছে, ঠিক আছে, সোলো ফিমেল লিড হিসাবে। দীপিকার কিন্তু সেরকম কোনো স্টার্টআপ নেই, তো সুতরাং এটা একদম বাজে কথা যে তার ট্র্যাক রেকর্ড, তার নামে একটা লোক সিনেমা দেখতে যায় না, কিন্তু এটা মেনে নিতে হবে, ঠিক আছে। আজকে যদি পাঠান থেকে আপনি শাহরুখ খানকে সরিয়ে দেন এবং সেই জায়গায় একটা ধরুন শ্রেয়াস তালপাড়ে বা রিতেশ দেশমুখকে দিয়ে দেন, আর দীপিকাকে মেন লিডে দেখুন তো সেই সিনেমাটা 1000 কোটি টাকা কামায় নাকি, দেখবেন গিয়ে 100 কোটি টাকা কামাতে পারছে না সিনেমাটা। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। নায়কের নামে সিনেমা চলে, এটা হচ্ছে বাস্তব কথা, কারণ আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এবং শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, হলিউডও মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি, কিন্তু হলিউডে তা সত্ত্বেও অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার লোপেজের মতো কিছু কিছু অ্যাক্ট্রেস আছে যাদের নামেও কিন্তু সিনেমা চলে, বাট দীপিকা কিন্তু কখনোই সেই লেভেলের নয়, ঠিক আছে। তার বাই স্টারডাম, বাই অ্যাক্টিং সে কখনোই কিন্তু সেই লেভেলে যেতে পারেনি, এবং সুতরাং এগুলো হচ্ছে বাজে কথা। এবং এগুলো নিচে যেহেতু তিনি একটু এখন ইন্ডাস্ট্রির মোটামুটি টপ একজন হিরোইনের মধ্যে আছেন, লাস্ট বেশ কতগুলো হিট সিনেমা দেওয়ার ফলে, সেই জন্য নিজের পিআর দিয়ে এই ধরনের নিজের ইগো স্যাটিসফাইড করা ছাড়া কিছুই না। এবং পিআরটা কতটা লেভেলের যে এখানে আপনি দেখুন যে ওই আপনার যখন এই প্রোমোটা আসছে, প্রোমোর মধ্যে লেখা আছে দ্য কুইন কেম টু কঙ্কর, যেখানে অমিতাভ বচ্চনের মতো একজন অভিনেতা যখন কালকিতে অভিনয় করে তখন তার লেখা যাচ্ছে কি মেগাস্টার অমিতাভ বচ্চন, আর কিছু না। আর এখানে তাকে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে, মানে জাস্ট এগুলো মানে কী বলুন তো, যে আমি এই সিনেমাটা ছেড়ে দিয়েছি, এখানে আমাকে অনেকটা ব্যাকল্যাশ খেতে হয়েছে, তো আমি এই জায়গা দিয়ে এটাকে পূরণ করে নেবো, এটা হচ্ছে মেন জিনিস। এটা পুরোটাই পিআর গেমস, এবং আশা করি আপনারা বুঝে গেছেন যে কেন তিনি ভাঙ্গার স্পিরিট ছেড়েছিলেন, ঠিক আছে। এবং আমার মনে হয় যে ভাঙ্গা ইজ এ ব্র্যান্ড, তার সিনেমার ভাঙ্গার সিনেমাতে কে অভিনয় করবে এটা ম্যাটার নয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা দ্য ব্র্যান্ড, ঠিক আছে। আজকে তিনি ভালো সিনেমা, দেখুন আমার সিনেমাদের ক্রিটিক্সদের ভালো লাগুক না লাগুক, অডিয়েন্সের কিন্তু অ্যানিমেল বা কবির সিং ভালো লেগেছে, তাদের মেকিংসটা ভালো লেগেছে, সেই জন্য কিন্তু তারা সিনেমাটা দেখতে গেছে, এত বড় হিট হয়েছে। সুতরাং ভাঙ্গা দ্য ব্র্যান্ড এটা মানতে হবে, ঠিক আছে। সেখানে কী অভিনয় করলো সেটা দেখার কোনো দরকার নেই। সেটা হচ্ছে প্রভাসকে যে বলা হচ্ছে যে, কিন্তু প্রভাসের ক্ষেত্রে আমি দেখুন, প্রভাসের ট্র্যাক রেকর্ড যদি দেখেন, তার লাস্ট যে সিনেমাগুলো রিলিজ করেছে দেখবেন সেগুলো ফ্লপ হওয়া সত্ত্বেও বা ডিজাস্টার হওয়া সত্ত্বেও, আদিপুরুষ বা রাধেশ্যাম, সাহু, এই টাইপের সিনেমাগুলো ডিজাস্টার ফ্লপ হওয়া সত্ত্বেও 300-400 কোটি টাকার মতো বিজনেস করেছে। তো এটা একদমই বেকার কথা যে তার ট্র্যাক রেকর্ড ভালো না, ঠিক আছে। এবং লাস্ট দুটো সিনেমা তো বক্স অফিসে হিটই আছে। তো এটাই গেল ফার্স্ট সাবজেক্ট। এবং সেকেন্ড যে সাবজেক্টটা নিয়ে এবার আমরা কথা বলবো সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি যে হাউসফুল 5 রিসেন্টলি রিলিজ করেছে, সিনেমাটা দুদিনে প্রায় 80 কোটি টাকা মতো ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে, এবং 55 কোটি টাকা মতো ইন্ডিয়া থেকে নেট কালেকশন দিতে সিনেমাটা এনেছে। বাট সিনেমাটা ক্রিটিক্যালি কিন্তু খুব একটা ভালো রিভিউ পায়নি, মোটামুটি মিক্সড রিভিউ পেয়েছে। যদি আমি নিজে সিনেমাটা দেখি না, তাই সিনেমা নিয়ে কোনো কমেন্ট আমি করবো না। বাট এই সিনেমাতে আমরা প্রত্যেকে জানি নানা পাটেকর কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তো আমরা যেটা একটা ইনসাইড নিউজ আসছে, এবং আমরা অনেকেই জানি, সেই জন্য এই নিউজটার উপর ভরসাও করা যায়, যে আজ থেকে 1 বছর আগে যখন হাউসফুল 5-এর শুটিং শুরু হয়, মাঝখানে 1-1.5 বছর আগে, তখন কিন্তু আমরা প্রত্যেকেই জানতাম এই সিনেমাতে কিন্তু মিঠুন চক্রবর্তী একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছে, ঠিক আছে। এবং তার পরবর্তীকালে যখন মিঠুন চক্রবর্তীর ফিল্মোগ্রাফি দেখবেন সেখানে হাউসফুল 5-এর নাম ছিল, এবং রিসেন্ট লাস্ট 5-6 মাসে কিন্তু নামটা সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই খবরটা এখন আসছে যে এই যে নানা পাটেকরের যে ক্যারেক্টারটা ছিল, এই নানা পাটেকরের ক্যারেক্টারটার জন্য কিন্তু প্রথমে মিঠুন চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছিল, যেহেতু মিঠুন চক্রবর্তী এর আগেও হাউসফুল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি হাউসফুল 2-তে কাজ করেছিলেন, এবং সেক্ষেত্রে এই ক্যারেক্টারটার জন্য কিন্তু ফার্স্ট অফ অল মিঠুন চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট মিঠুন চক্রবর্তী ওই সময় হ্যাঁও বলে দিয়েছিলেন, কিন্তু তার পরবর্তীকালে এই সিনেমাটার শুটিং বিভিন্ন কারণে ডিলে হয়, এবং তখন মিঠুন চক্রবর্তীর হাতে অনেকগুলো বাংলা সিনেমাও ছিল, প্লাস দিল্লি ফাইলস ছিল, ফৌজির শুটিং ছিল, এবং বাপ বলে যে হিন্দি সিনেমাটা তিনি করেছেন সেটারও শুটিং ছিল, ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু পরবর্তীকালে সিনেমাটার শুটিং ডিলে হওয়ার জন্য মিঠুন চক্রবর্তী সিনেমাটা ছেড়ে দেন। এবং মিঠুন চক্রবর্তী সিনেমাটা ছেড়ে দেওয়ার পরে এই সিনেমাটা কিন্তু নানা পাটেকরের কাছে যায়, এবং তিনি কিন্তু অ্যাকসেপ্ট করেন। এবং এটাও শোনা যাচ্ছে যে নানা পাটেকর কিন্তু এই সময় SSMB 29-এর অফারও তার কাছে যায়, এবং তিনি কিন্তু ছেড়ে দেন। এবার আমি জানি না যে এই সিনেমাটার জন্য সেটা ছেড়ে দেবে কিনা, তবে আমি জানি না। এবার দেখুন,
এবার এটা তো সময় বলবে যে সিনেমাটা কমার্শিয়ালি কতটা সাকসেসফুল হয়, যদি কমার্শিয়ালি সাকসেসফুল হয় তাহলে তো এটা বলতে হবে যে এটা মিঠুনদার ভুলই হয়েছিল যে এই সিনেমাটা ছেড়ে দেওয়া। কারণ দেখুন ক্রিটিক্যালি আমি বলছি না, কারণ ক্রিটিক্যালি কিন্তু নানা পাটেকরের ক্যারেক্টারটা যত ওয়েলকামে যতটা পপুলার হয়েছিল ততটা কিন্তু পপুলার এখানে হয়নি, আমি যত রিভিউস ফিউজ দেখলাম। বিকজ আমি নানা পাটেকরের অভিনয় নিয়ে কথা বলি, এটা রাইটিং লেভেলের একটা দুর্বলতা আছে, সেই জন্য সেই ক্যারেক্টার অতটা হয়ে ওঠেনি। তো ক্রিটিক্যালি কোনো অসুবিধা নেই, বাট কমার্শিয়ালি যদি দেখুন অনেক এরকম হয় যে ক্রিটিক্যালি অনেক সিনেমাকে ফ্লপ ঘোষণা করে দেওয়া হয়েছে ক্রিটিক্যালি, কিন্তু কমার্শিয়ালি সেই সব সিনেমা অডিয়েন্সের ভালোবাসায় বিশাল বড় হিট হয়েছে। অনেক রদ্দি সিনেমা বহুত বড় হিট হয়ে যায়, তো এবার যদি কমার্শিয়ালি সিনেমা হিট হয়ে যায় তাহলে কিন্তু এটা বলতে হবে যে হ্যাঁ মিঠুন চক্রবর্তী সিনেমাটা ছেড়ে ভুল করেছে। তো এই দুটোই ছিল আজকের আপডেট। তো তোমরা এই ব্যাপারগুলো নিয়ে কি মতামত পোষণ করো, যে মিঠুন চক্রবর্তীর এই সিনেমাটা ছেড়ে দেওয়া উচিত ছিল কি ছিল না, বা দীপিকা এই যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে স্পিরিট ছেড়ে দিল সে উচিত কি উচিত না, তুমি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো থেকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।